এই ডোভালের যে পূর্বাঞ্চলীয় ভিজিট বলে বিভিন্ন অংশ তথ্য আকারে বলা যায় সোর্স মারফত আসছে, তারপরেই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী প্রায় 133টি জঙ্গি গোষ্ঠী আছে, তারা কি আবার গর্তে ঢুকে যাচ্ছে। এবং আমাদের কাছে অনন্য ইনফরমেশন আসছে, সেটা আরও গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ভারতবর্ষের এই পূর্বাঞ্চলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ গোপন বৈঠকের পরই বাংলাদেশের প্রেক্ষাপটে কতগুলো পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের তথ্যগুলো ভয়ঙ্কর। সেই তথ্যগুলো কি ইতিমধ্যে আমরা জানতে পারছি যে ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাপ্রধান তিনি ধীরে ধীরে এগোচ্ছেন এবং তিনি ধীরে ধীরে পুরো দেশের ক্ষমতাটা স্টেপ বাই স্টেপ নিজের হাতে নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে সেখানকার রাষ্ট্রপতি ভবন, বঙ্গভবন, তার পুরোপুরি নিয়ন্ত্রণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে এসছে, সেনাবাহিনীর হাতে এসছে। শুক্রবার দিন রাতের দিকে যে সিদ্ধান্ত হয়েছে আমরা জানানোর চেষ্টা করব যে সেনাবাহিনী বা সেনাপ্রধানের অনুমতি ব্যতীত, অনুমতি ছাড়া এই ইউনুস গ্যাং বা ইউনুস সিন্ডিকেটের কোনো যারা উপদেষ্টা আছে, সার্জিস, মাহফুজ বা অনেক নাম আছে, এরা কেউই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে পারবেন না। এই যে সিন্ডিকেটের যে বিভিন্ন পেপারস, বিভিন্ন নোট তারা পাঠাচ্ছেন, কাগজপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সিগনেচার করিয়ে দিচ্ছেন, এখন থেকে আর করা যাবে না, কারণ ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে সেই নির্দেশিকা চলে গেছে। অর্থাৎ সেনাবাহিনীর নির্দেশ বাদে স্বয়ং মোহাম্মদ ইউনুস, যিনি প্রধান উপদেষ্টা, তিনিও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মিট করতে পারবেন না। অর্থাৎ তার যে সিন্ডিকেটের সদস্য বা তার গ্যাং মেম্বাররা আছে, তারা রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনের আশেপাশে ঘুরঘুর করলেও তারা কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ওয়াকারুজ্জামানের বাহিনী রয়েছে। কেন এটা ঘটলো? তার কারণ অন্য একটা কারণ। ইতিমধ্যেই নির্দিষ্টভাবে এই অবৈধ ইউনুস গ্যাং তার যে কাগজপত্র সেটা ইতিমধ্যে নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাতে পেয়েছেন। যে রেফারেন্স সুপ্রিম কোর্টের দেওয়া হয়েছিল, যে সুপ্রিম কোর্টের 106-এর রেফারেন্স দিয়ে ক্ষমতায় আছেন, ইতিমধ্যে সেই রেফারেন্সের কাগজ ওয়াকারুজ্জামান হাতে পেয়েছেন। সেখানে প্রথম বিষয়টা বলা হয়েছিল, অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য প্রথম বক্তব্য ছিল ওই কাগজটিতে বলা হয়েছিল যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন যে তার কাছে প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র আসেনি। ভুল তথ্য ছিল ওই কাগজে। এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে আর্টিকেল 106 বাংলাদেশ সংবিধান, তার রেফারেন্স দিয়ে বলা হয়েছিল যে বাংলাদেশের যে আইন মন্ত্রক বা আইন বিভাগ, তারা সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছে যে অন্তর্বর্তী সরকার তৈরি করা যায় কিনা। এটা 8ই আগস্ট 2024 সালে জানতে চেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওয়াকারুজ্জামান জানতে পারছেন যে 8ই আগস্ট বাংলাদেশের আইন মন্ত্রকে কোনো আইনমন্ত্রী ছিলেন না, কোনো অফিসাররাও ছিলেন না। তো কারা জানতে চাইলেন? এই তথ্য ইউনুস গ্যাংয়ের কাছে নেই। কি বলছি আমরা, কেন বলছি, সেই তথ্য জানাবেন সেখানকার সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী SM রেজাউল। তিনি কি বলছেন অভিক আমরা শোনানোর চেষ্টা করবো দর্শকদের। একেবারে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কপিটা আমার কাছে আছে, সেই রেফারেন্স থেকে আমি কিছু উদ্ধৃতি দিই আপনাকে। এখানে বলা হয়েছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই জায়গায় প্রথম থামি। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটার ভিত্তি কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলি বলছেন যে আমি তো পদত্যাগ করিনি। তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন, এইটা বলার কোনো অবকাশ নাই। সরকার না থাকলেও তো রাষ্ট্রের প্রধান যিনি, তার অধীনে সবকিছু। কাজেই তিনি কি পাঠিয়েছেন না আইন মন্ত্রণালয় পাঠিয়েছে? এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি। আরও একটি বিষয় অভিক, আরও একজন সেখানকার পর্যবেক্ষক তিনি বলছেন যে কিভাবে রাষ্ট্রপতি ভবন, বঙ্গভবনের পুরো নিয়ন্ত্রণ এই মুহূর্তে শুক্রবার রাত থেকে সেনাপ্রধান নিজের হাতে তুলে নিয়েছেন, কোনো উপদেষ্টা সেখানে ঢুকতে পারবেন না। কি বলছেন সেখানকার একজন সাংবাদিক অর্থাৎ পর্যবেক্ষক, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। একেবারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন। এখন থেকে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কন্ট্রোল এখন। সেটি আমি এখান থেকে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি, তার কারণ দিন কয়েক আগেই তুমি ব্রেক করেছিলে একটা খবর যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা রাষ্ট্রপতি চুপ্পু, যিনি একসময় হাসিনা সরকারের সময় জাতীয় নিরাপত্তা কমিশনের কমিশনার ছিলেন, তাদের দুজনকে কোণঠাসা করা, পদচ্যুত করা, সরিয়ে দেওয়া, এই পরিকল্পনা আদতে কি ইউনুসের এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পেছনে ভুয়ো নথি, ভুয়ো তথ্য, ভুয়ো কাগজ
তার কারণ সব এরা প্রকাশ্যে এসে গিয়েছে, এদের কাছে এসে গিয়েছে বলে এই পরিকল্পনা ছিল, কৌশল ছিল। না, একদমই তাই, একদমই তাই। কারণ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই বাংলাদেশে, সেই তথ্য সেখানকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন। সুপ্রিম কোর্টের রেজলিউশন তাই আসছে। এবং একই সঙ্গে দর্শকদের বলবো যে মহাশয় ইউনূস, মোহাম্মদ ইউনূস, তিনি যে রাষ্ট্রীয় খরচে জাপানে গেলেন, জাপানে গিয়ে তিনি কী করলেন? প্রথম কথা, রাষ্ট্রীয় সম্মান পাননি। দ্বিতীয়ত, জাপান সরকারের সঙ্গে একটি চুক্তিও হয়নি। পরিবর্তে আমরা উল্লেখ করে দেবো সেখানকার তার যে ব্যবসায়িক পার্টনার, তিনি তো আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক সহযোগিতায় কাজ করেছেন। মোহাম্মদ ইউনূস কি করেছেন শুনে রাখুন। সেখানকার ওয়াতাবি গ্রুপ বলে একটি গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ। তারা 5 বছরে মোট 1010 লোকজনকে বাংলাদেশ থেকে জাপানি ভাষা শিখিয়ে নিয়ে জাপানে তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার সহায়তা করবে, এই চুক্তিটি তিনি করেছেন। এর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক কোথায়? এবং তিনি জাপানে বসে বলেছেন গতকাল যে ইন্টারভিউতে যে ডিসেম্বরে কোনো নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ বিএনপি যে ডিসেম্বরের নির্বাচন, ওয়াকারুজ্জামান 18 মাসের যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, তিনিও নির্বাচন চাইছেন। এবং ইউনূস গতদিনও তার ষড়যন্ত্রের কথা পরিষ্কার করেছেন জাপানের মাটিতে একটি টিভি ইন্টারভিউতে। তিনি বলেছেন যে ডিসেম্বরে কোনো নির্বাচন সম্ভব নয়, কারণ তার যে ছোট্ট জাতীয় নাগরিক পার্টিটি আছে সেটি এখনও রেডি হয়নি। এবং তার পাশাপাশি ইউনূসের বক্তব্য, আরও একটি বক্তব্য, যখন ইউনূস বক্তব্য দিচ্ছেন তখন জাপান সরকারের একটা সিদ্ধান্ত সামনে আসছে। সেই সিদ্ধান্তটা কি? জাপান সরকার জানিয়েছে যে জাপান এবং ঢাকা যে ফ্লাইট, সেটি গতদিন থেকে বন্ধ করে দেওয়া হলো। ফলে ইউনূস নির্দিষ্টভাবে যে মুহূর্তে দেশ ছেড়েছেন সেই মুহূর্তে একের পর এক কড়া সিদ্ধান্ত এবং বাংলাদেশের দুঃসংবাদ পরপর চলে আসছে।